আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আমার সবার প্রতি এই শুভকামনা যে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কাটা মসলার কাটা মসলা দিয়ে গোশত রান্না করব। তাই আমি একটুখানি যেগুলো কেচি দিয়ে কাটার সেগুলো আগে কেটে নিচ্ছি। তারপরে আমি হাত হাত যখন মাখাবো তখন তো আর কেচি ধরতে অসুবিধা হয়ে যাবে। গুঁড়া মসলা দিব না, তারপরে কোনো বাটাবুটি দিব না। তো কোহিনুর আপা বলতেছে যে আজকের রান্না এত অবহেলা কেন? আমি বললাম যে অবহেলা না, অনেক বেশি আদরের রান্না এটা। আমাদের শ্রুতি স্টুডিও, যেখানে আমরা সারা জীবন ফিল্মের গান রেকর্ডিং করেছি, সেই স্টুডিওর আমরা যাকে পেয়েছি সাইদ ভাই, উনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ওই সাইদ ভাই না খুব মজাদার, মানে কাটা মশলায় গরুর গোশত খুব মজা করে রান্না করতেন। ওনার হাতে খাওয়ার জন্য আমাদের আলাউদ্দিন আলী, সুর সম্রাট আলাউদ্দিন আলী ভাই, উনি খুব ভোজন বিলাসী, ভোজন রসিক মানুষ ছিলেন। উনি খুব, মানে বারবার বলতেন যে এই তুমি এটা কবে খাওয়াবা, তুমি তুমি সম্পর্ক ছিল। আমি এখানে যতটুকু বাটা মসলা দিতাম ঠিক অতটুকুই আমি এই, মানে বেটে দিচ্ছি না, এমনি মশলাগুলো দিচ্ছি, এটা সেদ্ধ হতে হতে গলে যাবে এটাতে। আর দিব হলো গরম মশলা তো দেবই, আর দেব দই। এটা দইটা না একটু আহ, যখন বরফ থেকে ছাড়লো তখন একটু পানি ছেড়ে দিছে, অসুবিধা নেই। আমার দই এতটুকু, একটু গরম মশলা দিচ্ছি। আবার আমার কমে গেছে, দারচিনি। দারচিনি আমি বেশিরভাগ সময় ঢাকা থেকে নিয়ে আসি। একটু হাফ স্টার আনিস দিলাম, আর এই লবঙ্গ কয়েকটা, গোলমরিচ দিব। এখন আমি এটাকে একটু তেল দিয়ে হাতে মাখাবো। চুলাটা ধরে দেন, হ্যাঁ। আমি জানি না কাটা কাটা মশলার গোশতে সবাই দই দেয় কিনা। আমার কাছে মনে হয় যে একটুখানি গ্রেভি করার জন্য, এমনি তো মশলাগুলো যেরকম পেঁয়াজটা গলে যাবে, রসুনটা গলে যাবে, তখন গ্রেভি হবে। তারপরেও একটু দইয়ের প্রতি, মানে সালুনে দই বা দুধের প্রতি আমার একটা খুবই আগ্রহ বেশি। আবার ঠিক উম, ঠিক তেমন আমার হাজবেন্ড যদি জানে যে কোনো সালুনে দুধ দিয়েছি, তখন খাবেই না সেই, মানে যদি পেট ব্যথা নাও করে তাও বলবে এই দেখো এই যে দুধ দিছো, আমার পেট ব্যথা করতেছে। খাওয়ার পরে বলবে, আর যদি কিচ্ছু না বলি কিচ্ছু টের পাবে না। আমি এটা একটুখানি মাখা থাক, তারপরে আমি কতক্ষণ এটা থাকবে একটু ম্যারিনেট হোক, তারপর এটা চুলায় বসাবো। মিনিট 10 ম্যারিনেট করার পরে আমি এটা চড়াচ্ছি। ইনশাল্লাহ এটা আর তেমন কিছু নাড়াচাড়া করা ছাড়া কিছুই করতে হবে না। ঢাকনিটা দিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমি একটু ওল কচু ভর্তা করব। ওল কচু ভর্তার জন্য সিদ্ধ করব, আর একটুখানি গল্প করি আপনাদের সাথে। এই যে একটা ধানের শীষ ছবি আঁকা একটা শাড়ি, এটা আমাদের কাজীপুরের যে তাঁতি ভাইরা আছে তাদের তাদের তাঁত থেকে করা। আমার তাঁতি ভাই এনামুল আমাকে 2টা শাড়ি গিফট করেছে, আর একটা শাড়ি ওইটাও আমি রান্নাতে পরেছি। এবং এই শাড়ির টেক্সচার, মানে সুতি সুতাটা এত সুন্দর,
যে পরলে খুব আরাম লাগে। তো আমরা কিন্তু আমাদের দেশে অনেক ভালো ভালো শাড়ি হয়। যেমন আমি আমার আমার কাজী আমার কাজীপুর বা আমার সিরাজগঞ্জের লুঙ্গি এবং শাড়ি এগুলো নিয়ে গর্ব করতেই পারি। এছাড়া সারা বাংলাদেশে যত রকম শাড়ি হয়, আমি কিন্তু বাংলাদেশি শাড়ি ছাড়া কখনো কোনো শাড়ি কিনি না। জীবনের প্রথম একটা কলকাতায় আমি গিয়েছিলাম রেকর্ডিং করার জন্য। তো তখন ওই ওই চিন্তাটা, ওই ভাবনাটা তখন ছিল না, ছোট ছিলাম, খুবই ছোট ছিলাম। তো তখন আমি কয়েকটা ৩-৪টা শাড়ি কিনেছি, একদম খুব খুব সস্তা দরের শাড়ি। তখন সেরকম সামর্থ্যও ছিল না কাতান টাতান কেনার। তো সিল্ক কোটা, সিনথেটিক কোটা এরকম ২-৩টা শাড়ি, ৪টা শাড়ি কিনেছিলাম। ওই প্রথম, ওই শেষ। এরপরে আমি যতবার মানে গিয়েছি, আমি আমেরিকা, সিঙ্গাপুর, ভারত কোনো দেশ থেকে কোনো শাড়ি কিনি না। আমার সমস্ত শাড়ি বাংলাদেশের। আমি কাতান শাড়ি পরি, মিরপুরের কাতান। আমি রূপগঞ্জের শাড়ি পরি। আমি টাঙ্গাইলের সুতি শাড়ি খুব বেশি পরি। জামদানি, নারায়ণগঞ্জের জামদানি, আমি যদি ভুল না বলে থাকি, সেই শাড়ি পরি। এবং রাজশাহী সিল্ক, রাজশাহীর সিল্কের মধ্যে এখন অনেক রকম মুগা, অনেক রকম অনেক ভ্যারাইটি আছে, অনেক কোয়ালিটি সেই শাড়ির। সেগুলো শাড়ি আমি খুব ভালোবেসে পরি এবং খুব সচেতনভাবেই আমি মসলিন পরি। আমাদের দেশে মসলিন হয়, সেই মসলিনের মধ্যে কারুকাজ করা থাকে, সেই মসলিন শাড়ি পরি। আমাকে একজন দুইজন বন্ধুস্থানীয় মানুষ আমাকে গাদোয়াল শাড়ি গিফট করেছে। তো এখন সেটা সেটা তো আলাদা কথা। সেটা সেটা পরি, ভালোবেসে পরেছি। কিন্তু আমি কেনার সময় সবসময় আমার দেশের শাড়িকেই আমি সবসময় আর পছন্দের সর্বাগ্যে এবং প্রথম ভাগে এবং শেষ ভাগেও রাখি। আমি বিদেশি শাড়ি পরি না। এই যে আমার ওলকুচুটা অর্ধেক মানে কালকে পর্যন্ত ৩ ভাগের ১ ভাগ খেয়েছিলাম। আজকে যতটুকু আজকে এই যে কেটেছি, ভর্তা করব, এটা সিদ্ধ দিয়েছি। পাতলা পাতলা করে কেটে সিদ্ধ দিলাম। এই ওলকচুটা সত্যি সত্যি মানে আমি আগের রান্নাতেও বলেছি যে এত পরিণত যে এক বিন্দু গলা ধরলো না, আর খেতে একদম সুস্বাদু। একদম মনে হয় যে টোফুর একটা স্বাদ, আবার যেরকম পনির রান্না করলে যেরকম ঠিক এরকম। মানে এই আলুটার স্বাদই একদম অন্যরকম। যারা খায়নি তাদের বলবো যে খাবেন, কিন্তু আসলে এই ওলকচু এখন ইদানিং খুব কম পাওয়া যায়। তবে আমি ২টা চারা পেয়েছি, সেটা লাগাবো আমি, সেটাও দেখাই। এই ২টা ছোট ছোট, এই ২টা লাগাবো ইনশাল্লাহ। এই ২টা বড় হলে সবাই খাবেন। আমার ভর্তার ওলটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আরো সিদ্ধ হবে। আর এইবার আমি গোশত দেখি। আমরা অতীতের কথা, অতীতের উপর দাঁড়িয়ে বর্তমানে বসবাস করি আর ভবিষ্যৎকে চিন্তা করি। ভবিষ্যতের কথা আমরা একটুখানি কোনো কোনো সময় ধারণা করতে পারি বা ইচ্ছা পোষণ করতে পারি, কিন্তু আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি আছে। যেমন আমার
বাবা কখনো কল্পনা করতে পারেন নাই যে তার মেয়ে এত দূরে এসে একটা একটা আবাসস্থল তৈরি করবে, সেটা কেমন চেহারা হবে। আমার বাবা সবসময় বলতেন যে আমার খুব ইচ্ছা করে অথবা তার মনে একটা আশঙ্কা যে আমার কন্যারা তাদের চুল পাকলে তাদের কেমন দেখা যায়, এটা কি আমি দেখতে চাই বা দেখতে চাই না আমি জানি না। মানে এটা আসলে মানে কেমন একটা ইচ্ছা আমার গায়ে কাটা দিচ্ছে এই কথাটা বলতে। আহ আব্বা চলে যাওয়ার পরে আব্বা 9 সালের ডিসেম্বর, 29শে ডিসেম্বর আব্বা মারা যান, ইন্তেকাল করেন। তো তো তারপরেই আমার মনে হয় যে উম, কানলে কি চোখের পাওয়ার বাড়ে? না মনে হয়। মানে কোনো একটা কারণে আমার চশমা পরার দরকার হলো। তো চশমাটা যখন এর আগে আরেকবার আমি ডাক্তার দেখিয়েছিলাম, তখন আব্বা বলেছিলেন যে চশমা পরো না মা, আহ, মানে এরকম একটা আবদার। তা আমি বললাম আব্বা এটা আবদার করার কি আছে, চশমা পড়া লাগলে পড়তে হবে, কি কি আর করা। তারপরে যখন আমি আব্বা চলে যাওয়ার পরে যখন চশমা পড়া শুরু করলাম, তখন মানে খুবই মনে হতো যে আব্বা তো চশমা পরা পছন্দ করে না, আমার মেয়ে জামাই একদম চশমা চশমা পরা দেখলি বলে ইস চশমিশ, মানে টিটকারি মেরে বলে চশমিশ। তো মানে চশমা পরলে নাকি ডাগর ডাগর চোখ দেবে যায়, আমার বাবার এটা কথা ছিল। কিন্তু মানে বাবা সেটা দেখে যান নাই। তো এখন আমি যখন এই বাড়িতে, বাড়ি আসলে কোনো ব্যাপার না, কিন্তু এত এত গাছপালা, এত ফুল ফল, এই জিনিসটা আমার আব্বা দেখে যেতে পারেন নাই। এই এই মানে উনি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন না, কেউই থাকে না মানুষরা, যার জন্য উনি কল্পনাও করতে পারেন নাই যে আমার মেয়ে পরবর্তী জীবনে কোথায় যাবে বা এই 10 বছর পরে কোথায় যাবে। ঠিক তেমন আমিও ভাবতে পারিনি যে আমার মেয়েটা আমাকে ছেড়ে দূর বিদেশে চলে যাবে। আবার এ মানে ছেলেও কতদিন কাছে থাকবে সেটা একমাত্র আল্লাহই জানে। সে সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু বুনি। শীতল পাটির মতো অনেক কিছু বুনতে থাকি। সেটা শান্তির শান্তির বারতা বুনি, আনন্দিত সময় বুনি, বুনে যাই, কিন্তু সেটা কতটুকু বপন করতে পারি সেটা আমরা জানি না। সেটা কখন ফলবে, কখন বর্তাবে সেটাও আমরা জানি না। এই জায়গাটায় আমরা মানুষরা অনেক অসহায়। আমি এই কথাগুলো যে বললাম তার একটা সারমর্ম হলো যে এই সালনটা কেমন স্বাদ হবে আমি জানি না, আদৌ আমার হাজবেন্ড পছন্দ করবে কিনা, আদৌ সেই মানে আমাদের সাইদ ভাই, আমাদের শ্রুতির চিফ রেকর্ডিস্ট, রেকর্ডিং ইঞ্জিনিয়ার, তো সাইদ ভাই যেভাবে রান্না করতেন, সেই ওনার রান্নার হয়তো কোনো কৌশল ছিল, ওনার ওনার সালনটা খুবই স্বাদ হতো। তো সেরকম হয় কি না এটা আমি খুব জীবনে 2-3 বার রান্না করেছি, এর বেশি না। তা আজকে হঠাৎ করে মনে হলো যে কাটা মশলা দিয়ে গোস্ত রান্না করব। আমি আশা করি বিসমিল্লাহ বলে শুরু করেছি, তো নিশ্চয়ই এটা মজাদার কোনো সালুনে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। অনন্তকাল ধরে রাঁধছি, রান্না শেষই হচ্ছে না। এখন একটু টিপে দেখতে হবে গোস্ত সিদ্ধ হয়েছে কিনা। গোস্ত সিদ্ধ হয়েছে, আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। কাঠ কয়লার যে সুবাস, মানে কাঠ কয়লার পোড়া সুবাস, সেটা আমি পাচ্ছি। গরম মশলার সুবাস, গরুর গোশতের সুবাস, সবই পাচ্ছি, কিন্তু সেটা আপনাদের বোঝানোর ক্ষমতা আমার নাই। ক্ষমতা মানে কি, গরুর গোশত তো ঘরে ঘরে সবারই রান্না হয়, এক একজনেরটা এক এক রকম রসায়ন, এক একভাবে তৈরি হয়। কেউ হয়তো এলাচটা একটু বেশি দেন, কেউ হয়তো দারচিনিটা বেশি দেন, বা কেউ অনেক ঝাল খান গরুর গোস্তে, আবার কেউ হয়তো একদম সাদা সাদা রান্না করেন। তো যাই হোক, আমার এটা আরো আরো 20 মিনিট সময় লাগবে। আমার এই যে কচুটা যতটুকু পানি ছিল সেটা এরকম এই এরকম ভাবে ছেঁকে নিলাম। এখন আবার একটু চুলায় দিয়ে এটা
মানে শুকিয়ে নিয়েছি। এখন আমি শুকনা মরিচ ভাজবো, তারপরে সরষা তেল দিয়েছি, শুকনা মরিচটা ভেজে নিই। চুলায় এত জাল বাবা! রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। দরকার লাগলে আবার একটু কাঁচা তেল দেয়া যাবে। শুকনা মরিচ ভাজাটা বেশি ভালো হয়নি, বীজগুলা। আর এটা হলো সরিষা বাটা, সরিষার তেল, আর হায় রে বাংলাদেশি মানুষের খাওয়া। খাইতে খাইতেই রান্না বাড়া করতে করতেই জীবন শেষ। এখন আমি ওল কচুটা যে সিদ্ধ করে নিলাম, এটা কোহিনুর ওপর পাটায় বেটে দিছেন। এখন এটাকে ভর্তা করতেছি, খুবই টেস্টি। আর একদিন লিপি ভর্তা করছিল, তখন শুকনা মরিচ দেয়নি, যার জন্য একটু সাদা সাদা। এখন রাত হয়ে গেছে তো, ধইনা পাতা ইচ্ছা করলেও ক্ষেত থেকে তুলতে পারবো না। আমি একটু হাতটা ধুয়ে আসি। আমাদের আজকে রাত্রের খাওয়া, দুপুরের খাবার কিছু কিছু আছে। আর এই যে ওল কচু ভর্তা, আর এটা হলো কাটা মশলার গরুর গোশত, কাটা মশলা দিয়ে গরুর গোশত। ফাইনালি আলহামদুলিল্লাহ, দেখতে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে। বগুড়ায় এই হেমন্তেই শীত পড়ে গেছে, তো শীতটা জমে উঠেছে। এখন পিঠা খাওয়ার সময় এবং গরম কাপড় পরার সময়। বাংলাদেশিদের তো আসলে গরম কাপড় যাই থাকে, আমার অল্প কয়েকটাই গরম কাপড়, নির্দিষ্ট কয়েকটা সোয়েটার, 2-3টা সোয়েটার, আর শাল মাত্র 2-3টা শাল। এই যে অনেক মানুষ আছে না, যে অনেক দামি দামি শাল পরে, এরকম কিছুই নাই আমার। তারপরেও আমি সেগুলো গোছ করে রাখি, তুলে রাখি, আবার বের করে, আবার সেটা বের করে তারপরে ওয়াশ করে পরি। তো ওই ওই একটা আনন্দ, পিঠা খাওয়ার যেরকম আনন্দ, ওই শীতের সোয়েটার গুলো, মাফলার, তারপরে শাল,
স্কার্ফ এগুলো গায়ে দেওয়ার আনন্দ, মানে ধুয়ে একদম তুলতুলা করে, মানে রোদ্রে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপরে যখন সেটা গায়ে জড়াই তখন খুব মনে হয় এই তো জীবন। তো শীতকাল আমার আমার খুব পছন্দের ঋতু। খুব ছোট্ট সময় শীতের আয়ুষ্কাল, খুব ছোট্ট সময়, তারপরে আসবে বসন্ত, সেটাও অনেক বেশি প্রিয় ঋতু। কিন্তু বসন্তকালে অনেক ধুলাবালি থাকে, কিছু অসুখ বিসুখ হয়। আর তার চেয়ে বরঞ্চ শীতকাল অনেক বেশি এনজয়েবল। ইচ্ছা মতো একটুখানি পিঠা খাওয়া যায়, ইচ্ছা মতো অনেক মজাদার শীতের সবজি খাওয়া যায়। তো যাই হোক, আগাম শীতের শুভেচ্ছা জানাই সবাইকে। আগাম শীত না, একদম কাছে চলে এসেছে। এই যে আমি একটু অল্প একটু সোয়েটারের মতো পরেছি। সবাই একটা জিনিস করবেন, সেটা হলো শীতের সময় মানুষ মনে করে যে পিপাসা পায় না, কিন্তু পানি খেয়ে দেখবেন, পানি পান করে দেখবেন, শীতের সময় পানি পান করলে অনেক বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা পানি কিন্তু খুব খুব ভালো লাগে। ভেতরটাকে তরল রাখা খুব দরকার। সেই জিনিসটা খেয়াল রাখবেন যেন পানি শরীরে কম পড়ে না যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ঘরের খাবার খাবেন এবং আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন এবং এভাবেই আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।